অনলাইন ফ্রি ট্রেনিং এর 7 নাম্বার লেকচারে আজকে তোমাদেরকে স্বাগতম। আমরা আগে থেকেই জানি যে আমরা হাউ টু বিকাম এ রিসার্চার একটা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করেছি গবেষক হতে চাই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে। উদ্দেশ্য হচ্ছে যাতে যারা নতুন আছে তারা গবেষণা হাতে খড়ি পায়, কিভাবে গবেষক হবে এই বিষয়টা তারা জানতে পারে, গবেষণা কিভাবে করবে সেই বিষয়টা তাদের সামনে ক্লিয়ার হয়। তো ধারাবাহিক আলোচনা আজকে 7 নাম্বার লেকচার। আজকে আমরা বেসিক্যালি রিসার্চ ম্যাথোডোলজি ইন্ট্রোডাকশন দেখবো। সেক্ষেত্রে আমরা রিসার্চ ম্যাথোডোলজি কি জিনিস, রিসার্চ ম্যাথোডোলজিতে আমরা কি কি এলিমেন্ট রাখবো, স্টেপস ইন রাইটিং রিসার্চ মেথোডলজি, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আসলে এই পুরো ফ্রি ট্রেনিংটা 3 জন কন্ডাক্ট করতেছি। আমি সাবির হোসেন, এরপরে নুরুল আমিন স্যার, উনি অতীশ দীপক ইউনিভার্সিটি থেকে আছে, আর রশিদুল ইসলাম চাইনিজ একাডেমি অফ সায়েন্সে উনি পিএইচডি গবেষণারত আছে, আর আমি হচ্ছে চুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে আছি। তো আমি আজকে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আগের 5টা লেকচার আমি দিয়েছি, আর গত লেকচারটা আমাদের নুরুল আমিন স্যার দিয়েছেন। তো লাস্ট লেকচারে যেটা কভার করা হয়েছে সেটা হচ্ছে research article কি, types of research article, general structure of a research article, structure of research proposal and different types of presentation, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি একটু করে রিপিট করতেছি। আমরা বিভিন্ন ধরনের রিসার্চ আর্টিকেল নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। অরিজিনাল আর্টিকেল, কেস রিপোর্ট, টেকনিক্যাল নোটস, পিক্টোরিয়াল এসে, রিভিউ, কমেন্টারি, এডিটোরিয়াল, লেটার টু এডিটর, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আমাদের লেকচার থেকে দেখে নিব। তো আমি যেটা বেসিক্যালি লাস্ট ক্লাসে আমরা ফোকাস করেছিলাম সেটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার অফ রিসার্চ পেপার। সাধারণত একটা রিসার্চ পেপারে এই বিষয়গুলো থাকে। আমরা একটা টাইটেল রাখি, তারপরে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন এন্ড কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট এবং রেফারেন্সেস। এই প্রত্যেকটা বিষয় কিন্তু লাস্ট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো আমি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এই ফিগারটা নিয়েছি, খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার। এখানে বেশিরভাগ জিনিস এক্সপ্লেন করা হয়েছে যে অ্যাবস্ট্রাক্টে কি থাকবে, ইন্ট্রোডাকশনে কি থাকবে, লিটারেচার রিভিউতে আমরা কি লিখবো, মেথোডোলজি সেকশনে কি থাকবে, রেজাল্ট সেকশনে কি থাকবে, ডিসকাশন, কনক্লুশন, এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত এখানে মানে একটা পিক্টোরিয়াল ভিউ দেওয়া আছে যাতে করে সহজেই অথররা বুঝতে পারে। তো আমরা কিন্তু ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো সেটা আমরা বলেছি, লিটারেচার রিভিউ কিভাবে লিখবো সেটাও আলোচনা হয়েছে, মেথোডোলজি সেকশন সম্পর্কে আজকে আলোচনা হবে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা এতদিন পর্যন্ত যা দেখেছি এটার সাথে আসলে আমরা একটা রিসার্চ আর্টিকেলের যে স্ট্রাকচার সেটার সাথে কিন্তু আমাদের লেকচারগুলো সামঞ্জস্যপূর্ণ আর কি, আমরা দেখানোর সেটা চেষ্টা করতেছি। তো আমরা এরপরে দেখেছিলাম একটা রিসার্চ প্রপোজাল সাধারণত টাইটেল থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউটা থাকে, কিভাবে রিসার্চ করবে সেটা, রিসার্চ ডিজাইন এবং মেথড সম্পর্কে আলোচনা থাকে, এবং তাদের কন্ট্রিবিউশন গুলো কি সেগুলো সম্পর্কে আলোচনা থাকে, আর কোনো ইমপ্লিকেশনস রয়েছে কিনা, চ্যালেঞ্জেস, প্রবলেম, সেগুলো নিয়ে আলোচনা থাকে। রিসার্চ একটা শিডিউল দিতে হয় যে কবের মধ্যে আমি রিসার্চ শেষ করব, এবং নির্দিষ্ট বাজেট এবং রেফারেন্স থাকে আর কি। তো এখানে একটা স্ট্রাকচার রিসার্চ প্রপোজাল দেওয়া আছে, একটা ব্রড টপিক থেকে শুরু করতে হয়, এরপরে আসলে আমার টপিকটাকে ন্যারো করতে হয়, এবং আমার যে ফিল্ডে আমি রিসার্চ করতেছি সেই ফিল্ডে কি রিসার্চ গ্যাপ রয়েছে সেটা আসলে বের করে তার উপর বেস করে রিসার্চ কোশ্চেন সেট করা এবং রিসার্চ হাইপোথিসিস সেট করা। এরপরে প্রজেক্টের কি কি স্পেসিফিক আমরা কি করব অবজেক্টিভ সেটা নিয়ে আমরা আলোচনা করি, এবং লিটারেচার রিভিউটা রাখি, এরপর মেথোডোলজি সেকশন, টাইম, বাজেট, যেগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তো এই ছিল লাস্ট ক্লাসের আলোচনা, বিস্তারিত আমরা গত লেকচার থেকে দেখে নিব। তো আমরা সাধারণত পুরা এই ফ্রি ট্রেনিং এ আমরা এই বিষয়টা আলোচনা করতেছিলাম যে জেনারেল প্রসেস অফ রিসার্চ, রিসার্চ করার জন্য একটা ধারাবাহিক পদ্ধতি রয়েছে যেটা আমরা আসলে পুরা লেকচার বাই লেকচার ফলো করতেছি। আমরা শুরুতে টপিক সিলেকশন, লিটারেচার রিভিউ, মানে কিভাবে লিখবো সেটা নিয়ে আমরা প্রথমে টপিক সিলেকশন কিভাবে করব, কি কি বিষয় খেয়াল রাখবো সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা দেখেছি যে টপিক রিলেটেড পেপারগুলো কিভাবে নামাবো, সেই পেপারগুলো কিভাবে পড়বো, ওই পেপারগুলো থেকে আমরা কিভাবে রিসার্চ গ্যাপ অথবা লিটারেচার গ্যাপটা আমরা বের করব, তারপর বেস করে রিসার্চ কোশ্চেন সেট করা এবং হাইপোথিসিস সেট করা, এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট 5টা লেকচার আলোচনা করেছি। তো যারা নতুন তাদেরকে বলবো যে তারা অবশ্যই যাতে ওই লেকচারগুলো দেখে নেয়। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চয়েস অফ মেথোডোলজি। আমরা এটা আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আমরা বেসিক্যালি কয়েকটা জিনিস ফোকাস করবো মেথোডোলজির মধ্যে, যে একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, আর একটা হচ্ছে মিক্সড মোড রিসার্চ মেথড। তো আমরা কিন্তু একটা লেকচার দিয়েছিলাম লেকচার 2 তে, যে ক্লাসিফিকেশন অফ মেথড, সেখানে কিন্তু আমরা কোয়ালিটেটিভ মেথড এবং কোয়ান্টিটেটিভ মেথড নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা হয়তো আজকেও কিছু আলোচনা দেখবো। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা কালেকশন মেথড, আর হচ্ছে analyzing and interpreting the data, reporting and evaluating research, communicating the research findings and possibility recommendation. ফাইনালি এই হচ্ছে রিসার্চ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো সেগুলো আমরা একটা জাস্ট কিছু স্টেপের মাধ্যমে ফিগার আউট করার চেষ্টা করেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখবো ডিপলি রিসার্চ মেথোডোলজির উপরে, আমরা একটা করে আলোচনা আসতেছি। তো আমরা শুরুতেই দেখে নেই রিসার্চ মেথোডোলজি কি।
আমি যদি সিম্পলি বলি যে রিসার্চ মেথোডোলজি simply refers to the practical how of any given piece of research. আসলে একটা রিসার্চ কিভাবে হয়েছে, রিসার্চটা কিভাবে কন্ডাক্ট করা হয়েছে, রিসার্চ কিভাবে পারফর্ম করা হয়েছে, ওইটাকে ব্যাখ্যা করাটাই হচ্ছে রিসার্চ মেথোডোলজি। ওকে, আমি জাস্ট বলবো যে আমি একটা রিসার্চ করেছি, আমি কিভাবে করেছি ওই বিষয়টা তুলে ধরে হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এই কারণে কিন্তু রিসার্চ মেথোডোলজি এটা একটা জেনারেলি মানে ডিসক্রাইব করাটা সো মাচ টাফ, কারণ রিসার্চ ফিল্ড কিন্তু ডিফারেন্ট রয়েছে। আমি কম্পিউটার সায়েন্সের, একজন হেলথ সায়েন্সের হতে পারে, কেউ এগ্রিকালচার সায়েন্সের হতে পারে, কেউ সোশিওলজি হতে পারে, কেউ পলিটিক্যাল সায়েন্স হতে পারে। তো এই কারণে যে যে ফিল্ডের যে যে সাবজেক্টের সেই সাবজেক্টে সে তার রিসার্চটি কিভাবে পারফর্ম করেছে ওটাকে এক্সপ্লেন করা হচ্ছে তার রিসার্চ মেথোডোলজি। মোর স্পেসিফিক্যালি it's about how a researcher systematically designs a study to ensure valid and reliable result that address the research aim and objectives. আমরা জানি যে আমাদের প্রত্যেকের রিসার্চের মধ্যে একটা এইম থাকে এবং কিছু অবজেক্টিভ থাকে যে আমরা রিসার্চটা কি কারণে পারফর্ম করতেছি। তো সেই রিসার্চের আমার যে এইম এবং অবজেক্টিভ সেটাকে সাপোর্ট করার জন্য যে রেজাল্ট যেটা আসলে ভ্যালিড এবং রিলায়েবল হবে সেটা এনশিওর করার জন্য আমি যে সিস্টেমেটিক যে স্টাডি ডিজাইন করেছি সেটাকে আমরা আসলে অনেক সময় রিসার্চ মেথোডোলজি বলি। তো আমি যদি সংক্ষেপে বলি, রিসার্চ মেথোডোলজি হচ্ছে আমি আমার রিসার্চটা কিভাবে করেছি সেটাকে আসলে এক্সপ্লেন করা, সেটা রিসার্চ মেথোডোলজি। তো অনেক সময় দুটো বিষয় আসলে আমাদের সামনে চলে আসে, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে মেথোডোলজি। তো আমি একটু করে বলি যে মেথড এবং মেথোডোলজির মধ্যে কিছু স্লাইড ডিফারেন্স রয়েছে। যদি আমি বলি মেথোডোলজি, তো মেথোডোলজি রিফার্স টু দ্য রিসার্চ স্ট্র্যাটেজি অ্যান্ড রেশনাল অফ ইউর রিসার্চ, যে আমি রিসার্চটা কিভাবে করেছি এবং ওই রিসার্চের যে যুক্তিযুক্ত কারণ, যথাযথ কারণ যে আমি যেভাবে করেছি সেটাই পারফেক্ট, সেটাই হচ্ছে মেথোডোলজি। আমরা বলবো ডেভেলপিং ইউর মেথোডোলজি ইনভলভস স্টাডিং দ্য রিসার্চ মেথড। রিসার্চ মেথড আমি মানে কি ইউজ করেছি, ইউজড ইন দ্য ফিল্ড সেটা সম্পর্কে বলা, এন্ড দ্য থিওরিজ এন্ড প্রিন্সিপালস। রিসার্চ মেথডের মধ্যে কিন্তু আমাকে বলতে হবে আমি কি রিসার্চ মেথড ইউজ করেছি, কি কি থিওরি এবং কি কি প্রিন্সিপাল আমি ইউজ করেছি আমার মেথডকে সাপোর্ট করার জন্য, ইন অর্ডার টু চুজ দ্য অ্যাপ্রোচ দ্যাট বেস্ট ম্যাচেস ফর ইউর অবজেক্টিভ। এবং আমার যে রিসার্চ অবজেক্টিভ রয়েছে সেটার সাথে বেস্ট ম্যাচ করে যে অ্যাপ্রোচটা সেটা আমি চুজ করেছি এবং সেটার সাপোর্টিং থিওরি এবং প্রিন্সিপাল দিয়ে আমাকে প্রুফ করতে হবে যে আমার রিসার্চ মেথডটা ঠিক আছে। এবং আমি যদি বলি রেফার করি মেথডকে, শুধুমাত্র মেথডস, তাহলে আমরা বলবো মেথডস আর দ্য স্পেসিফিক টুলস অ্যান্ড প্রসিডিউরস ইউ ইউজ টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা। এটা হতে পারে ইন্টারভিউ, এক্সপেরিমেন্ট, সার্ভেস এন্ড স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। সাধারণত আমরা একটা রিসার্চ পারফর্ম করার জন্য বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক ব্যবহার করি। আমি যদি বলি আমরা আমি অ্যালগরিদম কোর্স কয়েক বছর ধরে পড়াচ্ছি, সেই কোর্সের মধ্যে আমি কিছু রিসার্চ প্রজেক্ট পড়াই আর কি। তো সেই প্রজেক্টের মধ্যে একজন স্টুডেন্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছিল। সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সাধারণত ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের মানে র্যাগিংটা যাতে প্রতিরোধ করা যায়, অ্যান্টি র্যাগিং একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছিলাম। তো সেটার মধ্যে আমরা যেটা করেছি যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছে যাদেরকে আসলে সাধারণত ক্যাম্পাসে আসার পর বিভিন্ন ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়, তো সেটা মানে জাস্ট ঠেকানোর জন্য আমরা প্রিভেন্ট করার জন্য অ্যান্টি র্যাগিং অ্যাপ্লিকেশন তৈরি করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো আমরা তৈরি করেছি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো সেই অ্যাপ্লিকেশনের কার্যপ্রণালী হচ্ছে এরকম যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কাছে সেই অ্যাপটা থাকবে এবং তাদের ইমেইলের মাধ্যমে, আইডির মাধ্যমে ভেরিফাই হবে এবং করসপন্ডিং সেই যে হলের, সেই হলের প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট সহ দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আরেকটা অ্যাপ থাকবে, মানে প্রভোস্ট এবং অন্যান্যদের ভার্সন সেটা স্টুডেন্ট ভার্সন ডিফারেন্ট। তো কোনো একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে যদি মনে করে যে আমাকে মানে কোনো সিনিয়র ভাই র্যাক দিতে যাচ্ছে, অথবা সে এমন কোনো সিচুয়েশনে পড়ছে, সে মনে করতেছে আমি এখন র্যাক খেতে পারি, সম্ভাবনা রয়েছে, সে মোবাইলটা বের করে নির্দিষ্ট পদ্ধতিতে সে যদি একটা ঝাঁকুনি দেয়, তো হলের প্রভোস্ট এবং যারা সহকারী প্রভোস্ট এবং দায়িত্বশীল তাদের কাছে এইটা মেসেজ চলে যাবে এবং তাকে কোথায় র্যাক দেওয়া হচ্ছে এবং তার কাছে সহজে কিভাবে পৌঁছানো যায় যে শর্টেস্ট পাথ সেটা দেখাবে। যেমন আমরা গুগল ম্যাপে আমরা দেখি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে শর্টেস্ট পাথ সেটা কিভাবে, সেই জিনিসটা আমরা এখানে ইউজ করেছি। তো এখানে কিন্তু কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, যে আমরা পুরো প্রসেসটা হচ্ছে কি যে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে র্যাক থেকে কিভাবে ঠেকানো যায়, এই পুরো প্রসেসটা এর মধ্যে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অ্যালগরিদম, যেমন আমরা এখানে শর্টেস্ট পাথ দেখানোর জন্য যে হলের প্রভোস্ট কিভাবে ওই ছাত্রের কাছে যাবে এবং ছাত্রটাকে যদি লোকেশন চেঞ্জ করা হয়, এক জায়গায় এক রুমের এক দেওয়া হচ্ছিল আরেক রুমে নেওয়া হলো, অনেক সময় দেখা যাচ্ছে ক্যাম্পাসের বাইরেও স্টুডেন্টকে নিয়ে যাওয়ার এক দেওয়া হচ্ছে অনেক সময় বাইরে। তো সেক্ষেত্রে টিচার কিভাবে ওই জায়গায় পৌঁছাইতে পারবে সহজে, সেটা আমরা শর্টেস্ট পাথ অ্যালগরিদম দিয়ে দেখিয়েছি। সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট অ্যালগরিদম ইউজ করেছি আর কি। অথচ অন্যান্য অ্যালগরিদম কিন্তু রয়েছে, বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম সহ আরো অনেকগুলো অ্যালগরিদম রয়েছে শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য। তো এখানে কিন্তু আমি এই বিস্তারিত আলোচনার জন্য যেটা বুঝাইলাম
যে অ্যান্টি র্যাগিং মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, এটা হচ্ছে আমাদের পুরো মানে মেথোডোলজি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি এর মধ্যে এটা ইনক্লুডেড। কিন্তু মেথড বলতে যেটা বোঝায়, এই যে আমি বললাম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এটা কিন্তু একটা টুলস, ওকে। এবং আমি যে অ্যালগরিদমের কথা বললাম অনেকে হয়তো বুঝেন নাই যারা অন্যান্য ফিল্ডে রয়েছেন। তারপর জাস্ট ধরেন যে শর্টেস্ট নোট বের করার যে অ্যালগরিদম সেটা হচ্ছে ডায়াস্টা অ্যালগরিদম। তো এই যে অ্যালগরিদমের যে কথা বললাম সেটা হচ্ছে একটা প্রসিডিউর অথবা অ্যালগরিদম। তো আমি মেথড বলতে যেটা বুঝাচ্ছি যে আমি মানে স্পেসিফিক যে টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে মেথড। এবং পুরো যে বিষয়টা আমি পুরো রিসার্চটা যেভাবে কন্ডাক্ট করেছি, যে এর মধ্যে টিচার ইনভলভ, এর মধ্যে স্টুডেন্ট ইনভলভ, হ্যাঁ, এই পুরো প্রসেসটাকে আমরা কি বলতেছি রিসার্চ মেথোডোলজি। আপনারা কি আমার মানে লেকচার থেকে কিছুটা আইডিয়া পেয়েছেন? একটু রেসপন্স করেন প্লিজ। হ্যালো, জি, আমার জি স্যার। মনে হয় কিছু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করি যে মেথড এবং মেথোডোলজির মধ্যে কি পার্থক্য। আমি আমার একটা রিসার্চ পেপার আলোচনা করতেছি যেটা আসলে আপনাদের মেথড এবং মেথোডোলজির মধ্যে পার্থক্য বুঝতে সহায়তা করবে। তো পেপারটা টাইটেল থেকে অনেকখানি ক্লিয়ার হবে যে যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্টেলিজেন্ট জব রেকমেন্ডার সিস্টেম ফর ফ্রিল্যান্সার্স ইউজিং ক্লায়েন্ট ফিডব্যাক ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন রুল মাইনিং টেকনিক্স। এখানে কিন্তু আমি জাস্ট সংক্ষেপে যদি বলি, যারা ফ্রিল্যান্সার আছে তারা যাতে সহজেই কাজ খুঁজে পায়, সহজেই তার স্কিলের সাথে ম্যাচ করে যে কাজ সেটা যাতে খুঁজে পায়, সেই কারণে সেই ধরনের একটা সিস্টেম আমি ডেভেলপ করেছি। সেখানে আমি ইউজ করেছি ক্লায়েন্ট ফিডব্যাক ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন রুল মাইনিং টেকনিক। আমার কিন্তু সবাইকে এই অ্যালগরিদম গুলো বোঝা এটা নট মানে অবজেক্টিভ এই লেকচারের। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে মেথড এবং মেথোডোলজির মধ্যে কি আসলে পার্থক্য। আমি যদি আমার পেপারের মধ্যে যে মেইন যেটা মানে প্রপোজ মেথোডোলজি আমার ছিল টু রেকমেন্ড পসিবল জবস ফর ফ্রিল্যান্সারদেরকে তাদের পসিবল জবগুলো রেকমেন্ড করার জন্য যে ফ্রেমওয়ার্কটা ছিল সেটা হচ্ছে এরকম যে ওখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমি ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের ডেটা সেট নিয়েছি, ক্লায়েন্ট রিভিউ, ফ্রিল্যান্সার্স কমপ্লিটেড জব, পোস্টেড জব, সেগুলো ক্লায়েন্ট রিভিউ নিয়ে আমি আবার একটা মডেলের মাধ্যমে সেটা ট্রেন করেছি। সেটাকে আমরা বলতেছি যে ক্লায়েন্ট ফিডব্যাক ক্লাসিফিকেশন যে মডেল, এটা আমরা ইউজ করেছি। তো এই আমরা ফ্রিল্যান্সার কমপ্লিটেড জবগুলো নিয়ে ক্লায়েন্ট ফিডব্যাক অ্যানালাইসিসের মাধ্যমে এটা আমরা ভাগ করে ফেলেছি। এরপরে আবার অ্যাসোসিয়েশন রুল মাইনিং অ্যাপ্লাই করে আমরা পজিটিভ এবং নেগেটিভ স্কিল সেট পেয়েছি। তার উপর বেস করে আমরা আরেকটা অ্যালগরিদম, ফিল্টারিং অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা আসলে ফাইনালি রেকমেন্ড করেছি। তো এখানে আমি জাস্ট এটা পুরোটা বোঝানো আপনাদের উদ্দেশ্য নয়, কারণ এখানে হয়তো যারা লেকচার শুনতেছেন অথবা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই কেউ সোশ্যাল সায়েন্সের, কেউ পলিটিক্যাল এবং কেউ হেলথ সায়েন্সের হইতে পারেন, কম্পিউটার সায়েন্সের সবাই নাও হইতে পারেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে পুরো প্রসেসটা, যে আমি কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সারের স্কিল সেট যেটা রয়েছে এবং সে যে জব কমপ্লিট করেছে তার ক্লায়েন্টের যে রিভিউটা রয়েছে তার কমপ্লিটেড জবের উপরে, তার উপর বেস করে আমি ফাইনালি তাকে জেনারেট পসিবল জব লিস্ট ফর ফ্রিল্যান্সারের জন্য পসিবল জবগুলো কি হতে পারে এটা যে রেকমেন্ড করতেছি। এখানে আমি অনেকগুলো বিষয় ইউজ করেছি। মেইন ফোকাসিং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি এখানে ক্লায়েন্ট ফিডব্যাক অ্যানালাইসিস করেছি, যে ক্লাসিফাই ক্লায়েন্টস ফিডব্যাক ইউজিং ট্রেন্ড মডেল। তো আমি এখানে সাধারণত সেন্টিমেন্ট অ্যানালাইসিস ইউজ করেছি, যার নির্দিষ্ট একটা কি প্রক্রিয়া রয়েছে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের। আবার যেটা করেছি অ্যাসোসিয়েশন রুল মাইনিং অ্যালগরিদম অ্যাপ্লাই করে, যেটা আমি মানে জবগুলোকে আমি আসলে ফ্রিকুয়েন্ট জবগুলো থেকে মানে একজন ফ্রিল্যান্সারের ফ্রিকুয়েন্ট স্কিল সেট আমরা বের করেছি। তো এখানে একটা কিন্তু অ্যালগরিদম রয়েছে যেটা আমরা অ্যাপ্রিয়রি অ্যালগরিদম ইউজ করেছি। তো আবার এখানে আমি একটা ফিল্টারিং অ্যালগরিদম রয়েছে যেটার মাধ্যমে আমি ফাইনালি জবগুলোকে ফিল্টারেট করেছি। তো এই যে এখানে পুরো বিষয়টা হচ্ছে মেথোডোলজি, এবং আমি যে এই যে এখানে একটা অ্যালগরিদম ক্লায়েন্ট ফিডব্যাক অ্যানালাইসিস, আবার এখানে একটা অ্যালগরিদম অ্যাসোসিয়েশন মাইনিং, এখানে একটা অ্যালগরিদম ফিল্টারিং। এই যে প্রত্যেকটা বিষয়কে এগুলোকে আমরা বলবো টুলস বা টেকনিক, এগুলো হচ্ছে মেথড। আর পুরো বিষয়টা একবার শুরু থেকে শেষ পর্যন্ত ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আমি কিভাবে আসতেছি সেটাকে আমরা কি বলবো মেথোডোলজি। আমার মনে হয় একটু সবাই ক্লিয়ার হয়েছে। যারা ক্লিয়ার হয়েছে একটু হাত উঠাইতে পারে, নাহলে আমরা আবার রিপিট করতে পারি। একটু রেজ ইওর হ্যান্ড প্লিজ। জি, অনেকেই বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। তো আমরা কিছু বিষয় আর একটু ডিটেলস দেখি, যদিও এটা লেকচারের সাথে খুব বেশি সম্পর্কিত নয়, তারপর টার্মগুলো জেনে রাখা ভালো। তো আমরা কিছু ডেফিনেশন দেখি। একটা পেপারে আমি দেখলাম খুব সুন্দরভাবে মেথড, মেথোডোলজি, প্রসিডিউর, টেকনিক, অ্যাপ্রোচ এই বিষয়টাকে তুলে ধরেছেন। আমি পেপারের রেফারেন্স এখানে দিয়ে দিয়েছি। ডিস্টিংগুইশিং অ্যাপ্রোচ, মেথোডোলজি, মেথড, প্রসিডিউর এবং টেকনিক ইন প্রসেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং। একটা স্পেসিফিক ফিল্ডে ওনারা এই এটার ডিস্টিংগুইশিং যে মানে বিষয়গুলো সেগুলোকে তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে প্রসেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং। তো আমি আসলে বিস্তারিত বলবো না, আমি জাস্ট কিছু ডেফিনেশন বলে দিচ্ছি এগুলার।
আমি যদি বলি অ্যাপ্রোচ, ওকে, অ্যাপ্রোচ মানে যেটা বোঝায় দ্য বেসিক ফিলোসফি অর বিলিফ কনসার্নিং এ গিভেন সাবজেক্ট ম্যাটার। আমি কম্পিউটার সায়েন্সের, তো কম্পিউটার সায়েন্সের মধ্যে আবার আমি কম্পিউটার সায়েন্সের রিসার্চ করি, আবার কেউ সোশ্যাল সায়েন্স রিসার্চ করে, কেউ হেলথ সায়েন্সের উনি হেলথ সায়েন্স রিসার্চ করে। তা আমি যে মানে কম্পিউটার সায়েন্সের মধ্যে আবার অনেকগুলো কি রয়েছে, অ্যাপ্রোচ রয়েছে অথবা স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার রয়েছে, বিলিফ রয়েছে, ফিলোসফি রয়েছে। যেমন একই কাজ দেখা যাচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্লাই করে করা যায়, ওই সেম কাজই কিন্তু ইমেজ প্রসেসিং করে করা যেতে পারে। আবার ওই সেম কাজ কিন্তু ম্যানুয়ালি টেমপ্লেট ম্যাচিং করে করা যেতে পারে। যেমন আমি যদি একটা কথা বলি যে একটা সিন ইমেজ, একটা ছবিতে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। যেমন আমি যে টেবিলে এখন বসে আছি সেই টেবিলে ল্যাপটপ আছে, মোবাইল আছে, ফ্যান আছে, আবার আমার কলম আছে, মাউস আছে, কিবোর্ড আছে। এই যে প্রত্যেকটা বিষয় রয়েছে, এই ছবি থেকে আমি প্রত্যেকটা এলিমেন্ট যদি আলাদা করি সেটা কিন্তু টেমপ্লেট ম্যাচিং অ্যালগরিদম আছে সেটা দিয়ে করা যায়, আবার ইমেজ প্রসেসিং বেস করা যায়, আবার ডিপ লার্নিং দিয়ে করা যায়, মেশিন লার্নিং দিয়ে করা যায়। এই যে এক একটা মানে অ্যাপ্রোচ, সেটাকে আমি যদি একটা ফিলোসফি অথবা বিলিফ যেভাবে আমরা করতেছি সেটা হচ্ছে অ্যাপ্রোচ, ওকে আমরা বলবো। আর মেথোডলজি আমরা একটু আগে সবসময় বলতেছি যে জেনারেল স্ট্র্যাটেজি টু সলভ প্রবলেম, আমরা কিভাবে আমাদের রিসার্চটা করেছি, প্রবলেম সলভ করেছি, ওটা হচ্ছে মেথোডলজি। এবং মেথড যেটা বলতে আমরা যে একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে মানে প্র্যাকটিক্যালি আমাদের মানে যে বিষয়টা সলভ করেছি, যে একটু আগে আমরা যেটা দেখাইলাম যে আমি বিভিন্ন ধরনের অ্যালগরিদম অ্যাপ্লাই করেছি এখানে, প্রত্যেকটা টুলস এবং টেকনিক যেটা আছে সেটা হচ্ছে মেথড। এবং আমি যদি বলি প্রসিডিউর এ প্রসিডিউর ইজ এ সিকোয়েন্স অফ টেকনিক্স। আসলে প্রসিডিউর হচ্ছে সিকোয়েন্স অফ টেকনিক্স। তাহলে টেকনিক কি বিষয়? টেকনিক হচ্ছে এ টেকনিক ইজ অ্যান ইমিডিয়েট স্টেপ টেকেন হুইচ ইয়েলডস অ্যান ইমিডিয়েট রেজাল্টস। টেকনিক হচ্ছে সাধারণত যে আমি এমন একটা স্টেপ, মানে প্রবলেম সলভ করার জন্য একটা স্টেপ নিব, যেটা মানে ছোট ছোট স্টেপ গুলা আসলে আমরা বলবো টেকনিক। এই ছোট ছোট স্টেপ গুলো যখন মিলে কিছু একটা মানে আমরা কিছু টেকনিক মিলে কিছু একটা করি, সেটা হচ্ছে অ্যাপ্রোচ বলবো, সরি প্রসিডিউর বলবো। তো কিছু প্রসিডিউর মিলে আসলে হয় মেথড, কিছু মেথড মিলে হচ্ছে মেথোডোলজি, আর মেথোডোলজি কিছু মিলে আমরা সেটাকে বলবো অ্যাপ্রোচ। যদি পুরো বিষয়টাকে আমরা একটা ফিগারের মাধ্যমে দেখাই তাহলে সেটাকে এভাবে বলা যেতে পারে যে টেকনিকের সমন্বয়ে প্রসিডিউর গঠিত, প্রসিডিউরের সমন্বয়ে মেথড, মেথডের সমন্বয়ে মেথোডোলজি, আর মেথোডোলজি নিয়ে হচ্ছে অ্যাপ্রোচ। যেমন আমি যে মানে অ্যাপ্রোচে আমার প্রবলেম সলভ করেছি, ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্ট জব রিকমেন্ডেড সিস্টেম ফর ফ্রিল্যান্সার্স ইউজিং ক্লায়েন্ট ফিডব্যাক অ্যানালাইসিস এন্ড অ্যাসোসিয়েটেড মাইনিং। তাহলে এখানে আমি কিন্তু মেশিন লার্নিং টেকনিক এবং ডেটা মাইনিং টেকনিক অ্যাপ্লাই করেছি আর কি এখানে। তাহলে আমার যেটা কনসেপ্ট, অথবা যদি আমি বলি এখানে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্রোচ অথবা ডেটা মাইনিং অ্যাপ্রোচ বলা যাবে আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হয়েছে এর কনসেপ্ট থেকে। এবং বিস্তারিত যদি আমরা দেখতে চাই তো এখানে লিংক দেওয়া আছে, পেপার রেফারেন্স দেওয়া আছে, আপনারা যারা আগ্রহী আছেন বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখন যেটা দেখবো যে আমি যখন আমার রিসার্চ করব অথবা রিসার্চ কমপ্লিট করার পরে আমি যখন আমার একটা আর্টিকেল লিখবো, রিসার্চ আর্টিকেল, এবং সেখানে আমি রিসার্চ যে ম্যাথোডোলজি সেকশনটাকে রিপ্রেজেন্ট করব, সেখানে আসলে কোন কোন বিষয়গুলো আমাকে হাইলাইট করতে হবে, তো আমি সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। তো দ্য মেথোডোলজি অর মেথড সেকশন, অল্টারনেটিভলি আমরা অনেক সময় মেথোডোলজিকে মেথডসও বলি, যেহেতু মেথোডোলজি হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট মেথডস, সেই কারণে মেথডস অথবা মেথোডোলজি এই দুটো শব্দ অল্টারনেটিভলি অনেক সময় ইউজ হয়। সেকশন এক্সপ্লেইনস হোয়াট ইউ ডিড এন্ড হাউ ইউ ডিড ইট। আমরা আসলে কিভাবে করেছি এবং কি করেছি এবং কিভাবে করেছি, এইটি বেসিক্যালি আমরা আসলে এক্সপ্লেইন করি মেথোডোলজি সেকশনে, অ্যালোয়িং রিডার্স অর রিভিউয়ার টু ইভালুয়েট দ্য রিলেবিলিটি এন্ড ভ্যালিডিটি অফ ইউর রিসার্চ। আসলে একটা বিষয়ে লক্ষণীয় যে আমি যে রিসার্চ আর্টিকেলটা লিখবো অথবা আমি যে রিসার্চ পেপারটা কোথাও সাবমিট করব, তো আমার আসলে রিডার যারা পেপারটা পড়বে অথবা যারা রিভিউয়ার, আমরা জানি যে পেপার কোথাও কনফারেন্স অথবা জার্নালে সাবমিট করতে হয়, কয়েকজন স্কলার যারা অলরেডি ভালো রিসার্চার তারা আছে এটার উপরে কমেন্ট দেয়, রিভিউ করে, তার উপর বেস করে কিন্তু ব্যাপারটা অ্যাকসেপ্ট হয়। যখন এটা অ্যাকসেপ্ট হয় তখন পাবলিশ হলে সেটা কিন্তু রিডাররা অথবা যারা সাধারণ পাঠক আছে তারা কিন্তু পড়তে পারে। তো মেথোডোলজি সেকশনের উদ্দেশ্য হচ্ছে রিডার অথবা রিভিউয়ার এদেরকে একটা মানে চান্স দেওয়া অথবা এদেরকে স্কোপ করে দেওয়া, যাতে আমার যে রিসার্চটা সেটাকে তারা মানে ভ্যালিডেট করতে পারে, এটাকে আসলে মানে আমার রিসার্চটা রিলেভেন্ট কিনা সেই বিষয়টা ইভ্যালুয়েট করতে পারে। এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মেথোডোলজি সেকশন থেকে কিন্তু অনেকখানি ক্লিয়ার হওয়া যায় যে আমার রিসার্চটা আসলে কোন লেভেলের এবং কত ভালো, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়। তো বেসিক্যালি একটা রিসার্চ মেথোডোলজি সেকশনে এই বিষয়গুলো ফোকাস করতে হয়। একটা হচ্ছে টাইপ অফ রিসার্চ ইউ ডিড, আপনি কি ধরনের রিসার্চ করেছেন, সেই রিসার্চটা কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ নাকি মিক্সড রিসার্চ, নাকি সেটা প্রাইমারি রিসার্চ, নাকি সেটা অ্যাপ্লাইড রিসার্চ,
নাকি সেটা এক্সপ্লোরেটরি রিসার্চ, নাকি এক্সপ্ল্যানেটরি রিসার্চ, নাকি সেটা কোরিলেশনাল রিসার্চ, মানে কোন ধরনের রিসার্চ সেটা কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে, যেটা আমরা আসলে লেকচার 2 তে আলোচনা করেছি। হাউ ইউ কালেক্টেড এন্ড অর সিলেক্টেড ইওর ডেটা, আপনি কিভাবে ডেটা কালেক্ট করেছেন অথবা এবং মানে কিভাবে আপনি ডাটা সিলেক্ট করেছেন। ওকে, এই বিষয়গুলো আসলে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। হাউ ডিড ইউ অ্যানালাইজ ইওর ডেটা, আপনি ডাটাটা কালেক্ট করার পরে অথবা সিলেক্ট করার পরে সেই ডেটাটাকে কিভাবে অ্যানালাইজ করেছেন, কি টুলস অ্যাপ্লাই করেছেন, সেটা অবশ্যই আলোচনা রাখতে হবে। এনি টুলস অর ম্যাটেরিয়ালস ইউ ইউজড ইন দ্য রিসার্চ, এবং আপনি কি টুলস এবং কি ম্যাটেরিয়ালস অথবা টেকনিক আপনি ব্যবহার করেছেন সেটা সম্পর্কে অবশ্যই আলোচনা থাকতে হবে। ইওর রেশনাল ফর চুজিং দিস মেথডস, এবং আপনার যুক্তিযুক্ত কারণ, হ্যাঁ, আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি এই মেথড গুলো অথবা এই টুলস টেকনিক এবং এভাবে আপনি এই কাজটা পারফর্ম করলেন। এই বিষয়গুলো আসলে একটা অবশ্যই রিসার্চ মেথোডোলজি সেকশনে থাকা চাই। আমরা যদি আবার ব্রিফলি বলি, একটা যে টাইপ অফ রিসার্চ, আপনি কিভাবে ডেটা কালেক্ট করেছেন, সিলেক্ট করেছেন, কিভাবে অ্যানালাইজ করেছেন, এবং কি টুলস এবং ম্যাটেরিয়ালস টেকনিক ব্যবহার করেছেন, এবং আপনি কেন এই সমস্ত টুলস টেকনিক মেথড এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করেছেন তার যথোপযুক্ত মানে লজিক অথবা কারণ আপনাকে এক্সপ্লেন করতে হবে। এই হচ্ছে আমাদের রিসার্চ মেথোডোলজি কি এবং কি কি এলিমেন্টস রয়েছে। তো আমি যদি একটু আপনাদের জাস্ট মনে করাই দেই যে আমাদের লেকচার 2 তে ছিল, সেটা হচ্ছে টাইপস অফ রিসার্চ। এখানে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ টাইপ দেখেছিলাম, আপনারা একটু লেকচার 2 তে দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ সাবির হোসেন, সেখানে সবগুলো লেকচারই গবেষক হতে চাই ভিডিও সিরিজ নামে আপলোড করা আছে। যারা একেবারে রিসার্চে নতুন তাদেরকে রেকমেন্ড করব যে এই লেকচার দেখার আগে আগের লেকচারগুলো যাতে অবশ্যই দেখে নেয়। তো আমরা এখন একটু কিছু এক্সাম্পল দেখবো, মানে কিছু রিসার্চ আর্টিকেল থেকে যে প্র্যাকটিক্যাল একটা রিসার্চ মেথড কিভাবে ডিজাইন করে। আমি কিছু পেপার থেকে আপনাদেরকে এখন দেখাবো, কিন্তু আসলে আপনাদেরকে রিসার্চ মেথোডোলজির একটা মানে সম্যক ধারণা দেওয়া, কমপ্লিট আইডিয়া দেওয়া ইজ সো মাচ টাফ। কারণ হচ্ছে আমি সাইমাগো যে জার্নাল র্যাঙ্কিং ওয়েবসাইট রয়েছে, যেটা আমরা হাউ টু ফাইন্ড আউট গুড কোয়ালিটি জার্নাল অথবা পেপারস, সেই লেকচারে আমরা বিস্তারিত দেখিয়েছি। তো সাইমাগো জার্নাল র্যাঙ্কিং ওয়েবসাইটে আমি গিয়ে জাস্ট সাবজেক্ট গুলো দেখলাম কি কি সাবজেক্ট এরিয়া রয়েছে। সাবজেক্ট এরিয়া কিন্তু অনেক, এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, আর্টস, হিউম্যানিটিজ, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, ভেটেরিনারি, কম্পিউটার সায়েন্স, ডিজিটাল সায়েন্স, এনার্জি ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, মাল্টিডিসিপ্লিনারি, নিউরো সায়েন্স, নার্সিং, অনেক সাবজেক্ট কিন্তু রয়েছে। তো আমি আপনাদেরকে আসলে সব সাবজেক্টের একটা করে এক্সাম্পল দেখাতে গেলেও কিন্তু অনেক সময় লাগবে। তো যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে রিসার্চ করি, তো আমি কিছু কম্পিউটার সায়েন্সের এবং রিলেটেড কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আসলে একটা মেথড সেকশন কি কিভাবে রিপ্রেজেন্ট করে। তো আমি একটু সহজতর বিষয় থেকে শুরু করে একটু কঠিনের দিকে যাওয়া শুরু করবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন, এবং যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে মানে মানে আমাদের পরবর্তী যে কোশ্চেন অ্যান্সারিং সেশন আছে সেটাতে অবশ্যই কোশ্চেন করবেন। তো এখানে একটা আমি পেপারের কথা বলতেছি, সেটা হচ্ছে যে ফাইন্ডিং দ্য নিয়ারেস্ট ব্লাড ডোনার্স ইউজিং ডাক্সট অ্যালগরিদম। তো এখানে আমরা যেটা করেছি, একজন হঠাৎ করে যখন অ্যাক্সিডেন্ট হয়, তো আশেপাশে তার যারা ব্লাড ডোনার রয়েছে তার সেম গ্রুপের, তাদেরকে আসলে খুঁজে পেতে এই অ্যাপটা সহযোগিতা করবে। তো অনেক সময় আসলে আমরা এখানে যেটা করেছি, একজন ব্লাড ডোনার যখন তার ব্লাডের প্রয়োজন হয়, তো আশেপাশে কারা আছে এটা কিন্তু আসলে বোঝা মুশকিল। কারণ আমি এখন চুয়েটে থাকি, কিন্তু আমার বাড়ি কিন্তু নীলফামারী। তো আমি এরকম যদি হয় যে আমি আমাকে এখন মানে একজন রাউজানে একজনের ব্লাড দরকার, তো আমাকে দেখাচ্ছে যে নিয়ারেস্ট, কিন্তু আমি আসলে এখন চলে গেছি কোনো কারণে নীলফামারী, তাহলে কিন্তু আমি কাছাকাছি নেই। তো আমাদের এই অ্যাপটা আসলে সাধারণত যারা এই নিয়ারেস্ট যারা আছে, মানে কাছাকাছি লাইভ যাদের লোকেশন মানে অ্যাক্টিভ আছে, যারা কাছাকাছি তাদেরকেই দেখাবে, এবং কিভাবে সে দ্রুত রোগীর কাছে পৌঁছাইতে পারবে সেইটা আমরা আসলে এই অ্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, এবং রোগীর লোকেশনটা কথা সেটা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে যদি আমি বিষয়টা বলি খুব সহজেই, যে আমরা আসলে পুরো কাজটা কিভাবে করেছি যদি আমি বলি, তাহলে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়েছি যে একজন ইউজার থাকবে, সে লগ ইন করবে, যদি লগ ইন না রেজিস্ট্রেশন প্রথমে লগ ইন করবে, তো লগ ইন করার আগে সে যদি রেজিস্ট্রেশন না থাকে তো রেজিস্ট্রেশন করে নিবে। এরপরে সে সার্চ দিবে তার আসলে কি ধরনের ব্লাড দরকার, ওকে, এ পজিটিভ, ও পজিটিভ, সে সার্চটা দিবে। এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তাকে রেজাল্টটা দেখাবে। এখানে কিন্তু আমরা একটা অ্যালগরিদম ব্যবহার করেছি, সেটা হচ্ছে ডাক্সট অ্যালগরিদম, যেটা আমরা পরবর্তীতে যদি আমি মেথড সেকশনটা একটু আপনাদেরকে দেখাই, এই যে প্রপোজ মেথোডোলজি আমরা কিন্তু বলে দিয়েছি কিভাবে আমরা কাজ করেছি, ফ্লো চার্টের মাধ্যমে পুরো প্রসেসটা আমরা এক্সপ্লেন করেছি কিভাবে কাজ হয়। এরপরে আমরা অ্যালগরিদম ইউজ করেছি, সেটা হচ্ছে আমরা বলে দিয়েছি ডাক্সট অ্যালগরিদম।
এবং সেই অ্যালগোরিদমের স্টেপগুলো কি সেগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করেছি, এবং সেই অ্যালগোরিদমটা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সব বিষয়গুলো আমরা বলে দিয়েছি, এবং ফাইনালি আমাদের যে অ্যাপের যে স্ক্রিনশট এবং লাইভ লোকেশন সব পাশাপাশি যে যারা ব্লাড ডোনার তাদেরকে আমরা দেখিয়েছি। এই হচ্ছে আমরা জাস্ট একটা মানে অ্যাপ্লিকেশন টাইপ রিসার্চ যদি আমি বলি, অ্যাপ্লাইড রিসার্চ, সেটার ম্যাথোলজি সেকশন যেভাবে আমরা দেখিয়েছি সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করেছি। আমি আরেকটা যদি আপনাদেরকে দেখাই যে খুবই এটাও ইজি হবে আশা করি আপনাদের বুঝতে, যে an innovative tour recommendation system using graph algorithms। তো একজন যখন ট্যুরিস্ট, সাধারণত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন বেড়াতে যাই, তো আমরা এরকম মনে মনে অনেকে চাই যে আমি হয়তোবা চিটাগং শহর থেকে কক্সবাজার যাব। তো চিটাগং শহর থেকে কক্সবাজার আমি যাব অবশ্যই, কিন্তু চিটাগং থেকে কক্সবাজার যাওয়ার পথেই যদি এমন কিছু কোনো লোকেশন যেটা আশেপাশে রয়েছে সেটা যদি আমি ভিজিট করে ফেলতে পারি, তাহলে আমার একসাথে অনেকগুলো জায়গা আসলে ভিজিট করা হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা একটা ইনোভেটিভ ট্যুর রিকমেন্ডেশন সিস্টেম ডেভেলপ করেছি গ্রাফ অ্যালগরিদম ইউজ করে। অনেকগুলো গ্রাফ অ্যালগরিদম এখানে রয়েছে, যেটাতে আমরা দেখানোর চেষ্টা করছি যে একজন ট্যুরিস্ট সে তার কোথা থেকে কোথায় যাবে সেটা যদি সে এখানে দিয়ে দেয়, এবং কোন কোন জায়গাগুলো তার ইন্টারেস্ট রয়েছে মানে সে যেতে চায় সেগুলো যদি সে দিয়ে দেয়, তখন তাকে তার ওই যে পথে সে যাবে সেই পথের আশেপাশে যে বিষয়গুলো রয়েছে টুরিস্ট স্পটগুলো সেগুলো তাকে রেকমেন্ড করবে। তো এই বিষয়টা আমরা যেভাবে দেখিয়েছি, আমি যদি একটু সরাসরি ফ্লোর চার্টে চলে যাই, মেথড সেকশনে আমরা একটা কনটেক্সট ডায়াগ্রামের মাধ্যমে পুরো বিষয়টা দেখিয়েছি, যে একটা কনটেক্সট ডায়াগ্রামের মাধ্যমে পুরো বিষয়টা, যে এখানে ট্যুর রিকমেন্ডেশন সিস্টেম সেন্ট্রালি থাকবে। এখানে বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করেছি, এর মধ্যে ট্যুরিস্ট থাকবে, অ্যাডমিন থাকবে, পয়েন্ট অফ ইন্টারেস্ট যে কোন কোন জায়গাগুলো সে যেতে চায়, এবং একজন ট্যুরিস্ট যখন তার স্টার্ট এবং এন্ড লোকেশন দিবে এবং তার পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো দিবে, সে কোন কোন জায়গাগুলো ঘুরতে চায়, তখন কিন্তু আমাদের রেকমেন্ডেশন সিস্টেম তাকে আসলে রেকমেন্ড করবে যে সে কোন জায়গাগুলো ঘুরে আসতে পারে। তো আমাদের পুরো প্রসেসটা যদি আমরা দেখাই, তাহলে স্টার্ট করবে সে সেখানে ইমেল পাসওয়ার্ড এবং সে লগ ইন করবে, তার ইন্টারেস্ট গুলো সে দিবে, তার ইন্টারেস্ট গুলো সে এখানে আমরা দেখিয়েছি যে ব্রেথ ফার্স্ট সার্চ বিএফএস অ্যালগরিদম ইউজ করেছি তার ইন্টারেস্ট গুলা পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলা শো করার জন্য। এরপরে আবার তার স্টার্ট এবং এন্ড লোকেশন দেওয়ার পরে আমরা ডাইরেক্ট অ্যালগরিদমের মাধ্যমে তার কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেগুলো যেগুলো সে ঘুরতে পারে সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি, এবং আমরা যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি ওয়েবসাইট সেটা কিন্তু এখানে আমরা দিয়েছি। তো এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি সেটা কিন্তু মানে আমি আমার ফিল্ডের যে মেথডগুলো সেগুলো এক্সপ্লেন করতেছি। আমি যদি আরেকটা দেখি, অগমেন্টেড রিয়েলিটি ইন এডুকেশন, এ স্টাডি অন প্রি স্কুল চিলড্রেন, প্যারেন্টস অ্যান্ড টিচার্স ইন বাংলাদেশ। আমরা প্রি প্রাইমারি স্কুলে যে বাচ্চারা রয়েছে যারা এখনো মানে প্রি প্রাইমারিতে আপনারা অনেকে বুঝেন যে প্রাইমারির আগে একটা ক্লাস রয়েছে, যারা সেখানে বাচ্চাদেরকে ইনিশিয়াল লেভেলের জিনিসপত্র শেখানো হয়, সাধারণত অ্যালফাবেট, ডিজিট এবং নাম্বার শেখানো হয়। তো আমরা অগমেন্টেড রিয়েলিটি ইউজ করে আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এই বাচ্চাদেরকে আমরা মানে এটার মাধ্যমে অ্যালফাবেট, ডিজিট এবং নাম্বার শেখানোর চেষ্টা করেছি। তো এবং আমাদের একটা অ্যাপ ছিল মানে জু রিলেটেড, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণীর সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমরা আসলে অ্যাপটা ডেভেলপ করেছি। তো সেই এই বেসিক্যালি এই রিসার্চ পেপারের উপর বেস করে, এবং আমাদের এই রিসার্চটা অলরেডি এখনো কন্টিনিউ রয়েছে। আমরা এই রিসার্চের মধ্যে আমাদের শুরুতে আমাদের ছাত্র মোহাম্মদ ফাহিম আবরার ছিল, এখন রাকিবুল ইসলাম আছে যে থার্ড ইয়ারে, এবং আমাদের মাইনুল ইসলাম উনি ইউনিভার্সিটি অফ হুইস্টন ওখান থেকে শেষ করা, উনি সিলেট, এবং এখানে আরেকজন অথর রয়েছে আসাদ কবির স্যার, ছবিটা এখানে আসে নেই, আসাদ কবির স্যার চার্লস স্টেট ইউনিভার্সিটি রয়েছে। এবং এই রিসার্চের উপর বেস করে আমাদের একটা অ্যাপ, অগমেন্টেড রিয়েলিটি বেস এবং মেশিন লার্নিং বেস অ্যাপ কিন্তু অলরেডি প্লে স্টোরে আসছে। আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারেন। দরকার আমরা এই লেকচারের যে ভিডিও সেটাতে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা যেটা করেছি আমি কিন্তু ব্রিফলি এক্সপ্লেন করলাম যে আমরা বাচ্চাদেরকে প্রি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা একটা অগমেন্টেড রিয়েলিটি টেকনোলজি ব্যবহার করে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, যেখানে বাচ্চাদেরকে শরীয়তে যে অজগর হয় সেই অজগরটা আমরা শরীয়তে অজগরই শিখাবো, কিন্তু সে যখন সে মোবাইল অ্যাপ্লিকেশনটা এরকম ধরবে কার উপরে, শরীরের উপরে, তখন অজগরের একটা ইমেজ 3D ইমেজ সেটা কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে আসবে, এবং সেটা লাইভ মনে হবে, সেটা সাউন্ড করবে, এবং তার ছবিটা দেখে তার মনে রাখার ক্যাপাসিটিটা মানে বেড়ে যাবে, এবং সে এটা লার্নিং যে এক্সপেরিয়েন্স সেটা অনেক ভালো হবে। এই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের রিসার্চ ছিল
মিক্স মোড রিসার্চ, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুইটা বিষয়ে আমরা ফোকাস করেছি। তা আমি জাস্ট মেথোডোলজি সেকশনটা আপনাদেরকে একটু দেখাই, যে এখানে আমরা যেটা যেভাবে দেখিয়েছি আর কি, সেটা হচ্ছে যে এই যে অগমেন্টেড রিয়ালিটি অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ যে করেছি, যে মোবাইল অ্যাপ থাকবে, সেটা আমরা একটা ইমেজ স্ক্যান করব, সেখানে সরেও সরেয়া এ বি সি ডি বিষয়গুলো থাকবে। সেই ইমেজটা যখন স্ক্যান করব, সেই ইমেজের আইডিটা আমরা দেখবো যে সেটা আসলে সরেও নাকি সরেয়া নাকি কি বিষয়। যদি সেটা যে যেই অ্যালফাবেট সরে অল্প সরে রস্বই যেটাই হোক, সেই রিলেটেড 3D মডেলটা আমরা আসলে শো করবো এখানে। এটা হচ্ছে আমাদের অ্যাপের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা আমরা এখানে দেখিয়েছি। কিন্তু আমরা কিন্তু আরো বিষয়গুলো এখানে এক্সপ্লেন করেছি, যে একটা জু অ্যাপ ছিল সেটাও আমরা দেখিয়েছি এখানে। তো আমরা কিন্তু পুরো বিষয়টা আমরা কিন্তু এখানে মানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে যে আমরা কিন্তু অ্যাপের যে ফাংশন সেটার জন্য যেমন এক্সপ্লেন করেছি, সাথে সাথে আমরা কিন্তু যে স্টাডি করেছি, আমরা স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলে গিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন গ্রুপ করেছি এবং তাদেরকে অ্যাপটা দিয়ে এরকম শিখিয়েছি এবং শেখানোর পর তাদেরকে টেস্ট করেছি এবং তাদের পারফরমেন্স কিরকম হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এখানে কিন্তু আমরা ম্যাথোলজি কিন্তু আরেকভাবে এক্সপ্লেন করেছি। তো আমি যদি আরেকটা পেপারে দেখাই সোশ্যাল সায়েন্স থেকে, এই যে ইফেক্ট ইকোনমিক ইফেক্ট অফ স্কুল ড্রপ আউট ইন বাংলাদেশ। বাংলাদেশে স্কুল ড্রপ আউট রেট রয়েছে, যেমন অনেক ছাত্রই কিন্তু হাই স্কুল থেকে কলেজ লেভেলে যেতে পারে না, ঝরে পড়ে। এটার কারণে ইকোনমিক কি ইফেক্ট হচ্ছে সেটা ওনারা স্টাডি করেছেন। সেখানে ওনারা যেটা রিসার্চ মেথড ডিজাইন করেছেন সেটা কিন্তু অন্যরকম, কারণ ওনারা দেখেন খেয়াল করেন এখানে ওনারা কিন্তু ইন্ট্রোডাকশন সেকশনের পরে আর ম্যাথোলজি সেকশনটা রেখেছে। এর আগে সম্ভবত লিটারেচার রিভিউ রয়েছে, অথবা লিটারেচার রিভিউটা অনেক সময় আমরা ইন্ট্রোডাকশন সেকশনের সাথে মার্জ করে দিই। তো ম্যাথোলজি সেকশনে ওনারা কিন্তু জাস্ট বলেছে যে আমরা আসলে এই রিসার্চ আর্টিকেলটা মেইনলি সেকেন্ডারি রিসোর্স ব্যবহার করেছে। ওনারা আসলে এটা একটা লিটারেচার রিভিউ পেপার, এখানে আসলে ওনারা অন্যদের রিসার্চটাকে ফোকাস করেছে। সেই ক্ষেত্রে ওনারা প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য স্কুল ড্রপ আউট ইন বাংলাদেশ সেটা অন্য রিসার্চ পেপার থেকে কি রেটটা কিরকম সেটা দেখিয়েছে, যে রেটটা আগে বেড়েছিল এটা এখন কমতেছে। সাথে সাথে রিজনস বিহাইন্ড দ্য স্কুল ড্রপ আউট ইন বাংলাদেশ, কি কি কারণ রয়েছে, যেমন পুয়ার ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অসুবিধার কারণে হতে পারে, বায়াস সোশ্যাল প্র্যাকটিস, সমাজের মধ্যে ধারণা থাকতে পারে যে পড়ালেখা করে কি হবে, আবার ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশনের অভাবে হতে পারে, আবার ইকোনমিক হার্ডশিপ, অনেকে টাকা পয়সা না থাকার কারণে হতে পারে, এরকম জিওগ্রাফিক্যাল আইসোলেশন, এমন এরিয়া যেখানে আসলে শিক্ষার ব্যবস্থা নাই সেখান থেকেও তারা না হতে পারে, আবার প্যারেন্টাল এডুকেশনাল এন্ড ফ্যামিলি ফ্যাক্টর, অনেক সময় পিতামাতা অশিক্ষিত হলে তারাও কিন্তু বাচ্চাদেরকে স্কুলে না পাঠাতে পারে। এই যে বিষয়গুলো এনারা কিন্তু এটা এভাবে ফোকাস করেছেন এবং কি কি ইফেক্ট রয়েছে সেগুলো কিন্তু ওনারা আলোচনা করেছেন। তো আমি আসলে যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে রিসার্চ মেথডটা আসলে স্পেসিফিক একটা ফ্রেমে ফেলানো মুশকিল, সেটা কিন্তু এক একভাবে আসলে এক একজন রিপ্রেজেন্ট করে। তো আমি যদি আরেকটা পেপার দেখাই আপনাদেরকে, পেপারটা হচ্ছে মেশিন লার্নিং বেসড অ্যাপ্রোচ ফর ডিটেক্টিং কোভিড-19 ইউজিং ক্লিনিক্যাল টেক্সট ডেটা। তো মেশিন লার্নিং অ্যাপ্রোচ ব্যবহার করে ওনারা ক্লিনিক্যাল টেক্সট যে ডেটা রয়েছে তার উপর মানে কোভিড-19 ডিটেক্ট করার চেষ্টা করেছেন। ওনারা কিন্তু পুরো বিষয়টাকে এক্সপ্লেন করেছেন একটা ছবির মাধ্যমে। আমি যদি ফিগারটা দেখাই, খুব সুন্দর প্যাশন ডেটা, টেক্সচুয়াল ডেটা রয়েছে, সেখান থেকে ডেটা কালেকশন করেছে, রিলেভেন্ট ডেটা সেট গুলাকে কনসিডার করেছে, ডেটার মধ্যে উল্টাপাল্টা কিছু থাকলে সেটাকে প্রি প্রসেস করেছে। এরপরে ডেটা সেটের মধ্যে অনেক ফিচার থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে, সবগুলো বিষয় কনসিডার না করে ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু স্পেসিফিক ফিচার সিলেক্ট করেছে এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে, টেকনিক ব্যবহার করে ওনারা এটাকে ক্লাসিফাই করেছে কোভিড-19 এটা নাকি সার্স নাকি আর্টস নাকি বোথ সার্স এন্ড কোভিড, এই যে ক্লাসিফিকেশন করেছে আর কি। তো আসলে আমি যেটা বললাম যে ম্যাথোলজি সেকশনটাকে ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করা ইজ নট পসিবল। এই কারণে আমি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পেপার থেকে ম্যাথড সেকশনটা এক্সপ্লেন করার বিভিন্ন টেকনিক দেখানোর চেষ্টা করলাম। তো সাধারণত একটা ম্যাথড সেকশনে আমরা যেটা চেষ্টা করি, এই যে বিষয়গুলো আমরা বললাম যে এই বিষয়গুলোকে আসলে হাইলাইট করতে হয় একটা ম্যাথড সেকশনে, যে কি টাইপের রিসার্চ এখানে করা হয়েছে, কিভাবে ডেটা কালেক্ট করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে এবং কিভাবে সেটাকে অ্যানালাইজ করা হয়েছে এবং কি টুলস, টেকনিক, ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সেটা, এবং কেন আমি এই টেকনিক অথবা টুলস ব্যবহার করলাম সেই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য আসলে অনেক সময় বলা হয়। তো আমরা দেখলাম যে আসলে বিভিন্ন রিসার্চ আর্টিকেল থেকে যে ম্যাথোলজি সেকশনটা আসলে কিভাবে ডিজাইন করে। তো এখন আমরা দেখব যে রিসার্চ আর ম্যাথোলজি লেখার ক্ষেত্রে কিছু স্পেসিফিক স্টেপ রয়েছে যেটা আসলে আমরা যদি ফলো করি তা আমার রিসার্চ ম্যাথোলজিটা অনেক স্ট্যান্ডার্ড হবে, সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব।